আমরা বঙ্গীয় জাতীয় শিক্ষা পরিষদ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সংসদ তথা অ্যালামনি অ্যাসোসিয়েশনের সাংস্কৃতিক উপসমিতি তথা কালচারাল সাব কমিটির পক্ষ থেকে সমাগত সুধী শ্রোতৃমণ্ডলীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। আপনাদের শুভ পদার্পণে এবং উৎসাহ দানে আজকে সাংস্কৃতিক সন্ধ্যা মনোরম হয়ে উঠুক, এই আমাদের প্রার্থনা। স্বাগত ও শুভেচ্ছা জানাই সমাগত শিল্পীদেরও। আমাদের আজকের নিবেদনে থাকছে সমবেত সঙ্গীতের ঐকতান, থাকছে রসঘন শ্রুতি নাটকের অনবদ্য উপস্থাপনা, সর্বজন পরিচিত স্বনামখ্যাত বিশিষ্ট এক ব্যক্তির স্বরচিত কবিতা পাঠ এবং দুইজন প্রতিভাধর ও প্রতিশ্রুতি সম্পন্ন কণ্ঠশিল্পীর একক সঙ্গীতের সুরমূর্ছনা। আজকের অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলেই আমাদের প্রাক্তনী, আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রয়াসী হয়েছি অ্যালামনি অ্যাসোসিয়েশনের প্রতিভাধর সদস্যা এদের সবার শৈল্পিক উৎকর্ষতাকে স্বীকৃতি দিতে এবং উৎসাহিত করতে। আজকের অনুষ্ঠানে উপস্থাপিত সঙ্গীতশিল্পী, কবি এবং নাট্যশিল্পী প্রত্যেকেই তাদের নিজ নিজ সাংস্কৃতিক ক্ষেত্রে ইতিপূর্বেই অসামান্য প্রশংসার অধিকারী হয়েছেন এবং সর্বজন গ্রাহ্য প্রতিষ্ঠা লাভের খুব কাছাকাছি পৌঁছে গেছেন। অ্যালামনি অ্যাসোসিয়েশনের কালচারাল সাব কমিটি আজকে শিল্পীদের সাফল্য ও অগ্রগতির পথে অকুণ্ঠ শুভেচ্ছা জানাচ্ছে। সুধী দর্শক মণ্ডলী তথা শ্রোতৃবর্গ, আপনাদের আশীর্বাদ আজকে শিল্পীদের যাত্রাপথকে কুসুমাস্তীর্ণ করুক, এই কামনা করি। কালচারাল সাব কমিটির পক্ষ থেকে আপনাদের উৎসাহব্যঞ্জক উপস্থিতির জন্য জানাই কৃতজ্ঞতা, শুভেচ্ছা এবং নমস্কার গ্রহণ করুন আমাদের। আমি বর্তমানে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনার ভার আমাদেরই কালচারাল উপসমিতির সদস্যা শ্রীমতী রুমা চ্যাটার্জির হাতে তুলে দিচ্ছি। এরপর অনুষ্ঠান সঞ্চালনা শ্রী রুমা চ্যাটার্জি করবেন। নমস্কার। এখন সভাপতির ভাষণ। সভাপতি শ্রী অসিত কুমার মিত্রকে আমি মঞ্চে উপস্থিত হতে অনুরোধ জানাচ্ছি। নমস্কার সুধীবৃন্দ, বন্ধুগণ। আজকের এই সন্ধ্যাবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনারা যে সবাই এসছেন তার জন্যে আমরা সবাই কৃতজ্ঞ। আমি আমার অ্যাসোসিয়েশন মেম্বারদের তরফ থেকে আপনাদের সবাইকে সাদর অভ্যর্থনা জানাচ্ছি। আমি আশা করব যে আজকে এই সন্ধ্যের অনুষ্ঠান আপনারা সবাই উপভোগ করবেন এবং আমি জানি যারা উদ্যোক্তারা যে সমস্ত প্রোগ্রামে আয়োজন করেছেন সবগুলি খুব ভালো উঁচু দরের। এরা অ্যাসোসিয়েশনে একটা নাম আছে, তারা যে অনুষ্ঠানগুলো করেন তার মধ্যে একটা স্ট্যান্ডার্ড থাকে। তো আমি বিশ্বাস করি যে আপনারা সবাই আজকে সন্ধ্যাবেলায় এই অনুষ্ঠান উপভোগ করবেন। আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করব না, শুধু একটা কথা বলে নিই যে আমরা এই সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও অনেক অনুষ্ঠান করে থাকি। কিছুদিন পুজোর পরেই আমাদের যে অ্যানুয়াল নাটকটা হয়, এবারে একটা নাটক হবে। আপনারা এখানে নাটকের স্ট্যান্ডার্ডটা খুব উঁচু, আপনারা আসবেন সবাই নাটক দেখতে। 21শে নভেম্বর আমরা আমাদের বিশিষ্ট যারা ইউনিভার্সিটিতে ছিলেন অনেক দিন ধরে এবং ফ্যাকাল্টিতে ছিলেন, এরকম 4 জন বিশিষ্ট ব্যক্তির সম্মানে হীরালাল রায়, ত্রিগুণা সেন, গোপাল সেন, প্রফেসর হেমচন্দ্র গুহ, এদের সবাই স্মৃতির উদ্দেশ্যে আমরা 4টে মেমোরিয়াল লেকচার করে থাকি এবং সেই মেমোরিয়াল লেকচারগুলো স্বনামধন্য ব্যক্তিরাই দেন। আপনারা সেই সব অনুষ্ঠানে যদি আসেন আমরা খুবই আনন্দিত হব, কারণ সেই অনুষ্ঠানগুলো একটু একাডেমিক লেকচার হয়, টেকনিক্যাল লেকচার হয় এবং মডার্ন টপিক নিয়ে আলোচনা হয়। আমরা ছাত্রদের, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কিছু স্কলারশিপ দিয়ে থাকি, তার পরিমাপও অনেক।
40 থেকে 45 লক্ষ টাকা, সবই আপনাদের অনুদান, আমাদের মেম্বাররাই দেন, বিদেশ থেকে এবং এখান থেকেও সবই আমরা ছাত্রদের হাতে তুলে দিই। সেসবের জন্য একটা অনুষ্ঠান হয়, সেই প্রোগ্রামগুলো জানানো হয় কবে হয়। এবং অ্যানুয়াল যে আমাদের গেট টুগেদার হয় ডিসেম্বর লাস্ট সানডে অফ এভরি ইয়ার, সেখানেও অনুষ্ঠানে অনেকেই যারা এসেছেন তারা উপভোগ করে থাকেন। সুতরাং আমাদের একটা বছরে অনেক প্রোগ্রাম থাকে, আপনারা দয়া করে আসবেন সেই সব প্রোগ্রামে। আজকের এই যে অনুষ্ঠান যেটা হতে চলেছে, এর পেছনে কিন্তু বেশ কিছুদিন ধরে রিহার্সাল চলছে, আমি শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছিলাম। আমি আশা করব, আবার বলছি, যে আপনারা আজকের এই সন্ধ্যের অনুষ্ঠানটি উপভোগ করুন এবং পুরো অনুষ্ঠানটা দেখে যান। নমস্কার। এবারে আমাদের কিছু বলবেন আমাদের কালচারাল সাব কমিটির চেয়ারম্যান শ্রী মনীশ দাশগুপ্ত। নমস্কার। আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের একটু আগে আমাদের যিনি কালচারাল কনভেনার শ্রী নীলা ভট্টাচার্য, নীলা গোস্বামী, তিনি বলেছেন যে আমাদের বড় অনুষ্ঠানগুলি আমরা সবাই প্রাক্তনীদের নিয়েই করছি এবং আমরা চেষ্টা করছি আমাদের ভবিষ্যৎ অনুষ্ঠানগুলিও যাতে যতদূর সম্ভব আমাদের প্রাক্তনীদের নিয়েই করার জন্য। শুধু আপনাদের একটু সহযোগিতা চাই। আমি চাইছি যারা আপনারা এসব ব্যাপারে উৎসাহী বা পারদর্শী, দয়া করে একটু আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, যাতে ভবিষ্যতে অনুষ্ঠানে আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারি। আর এখানে আজকে যে অনুষ্ঠানগুলি হবে, এই অনুষ্ঠান সবাই প্রাক্তনীরাই করছেন এবং অনুষ্ঠান একটা যখন শুরু হবে বা শেষে আপনারা শুধু একটুখানি করতালি দিয়ে ওদের একটু উৎসাহিত করবেন। এই প্রসঙ্গে আরেকটা বলে রাখি যে আমাদের পরবর্তী অনুষ্ঠান যেটা হবে সেটা আগামী 21শে নভেম্বর একটি নাটক হবে আমাদের অ্যালামনি যে নাটকটা হয়। এবার আমরা করব বনফুল রচিত একটি হাসির নাটক অঘটন, যেটা আগেও সিনেমাও হয়েছে এবং বহুবার বহু অভিনীত নাটক ওটা। সেই অঘটনটা আমরা করব 21শে নভেম্বর। আমি আপনাদের অনুরোধ করব সবাই উপস্থিত থাকবেন। আর বেশি কথা বলে সময় নষ্ট করতে চাই না। নমস্কার। ধন্যবাদ মনীশদা। আমাদের আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী এবং ছাত্রছাত্রীদের পরিবেশনায় সমবেত সঙ্গীতের মাধ্যমে। সঙ্গীত পরিচালনা অধ্যাপক শ্রী চন্দন মজুমদার। নমস্কার। যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীদের নিবেদন দীপক টানে উঠুক ধ্বনি। মূল পরিকল্পনা ও গ্রন্থনা দেবপ্রসাদ ভট্টাচার্য, ভাষ্যপাঠে সুজাতা মিশ্র ও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, গানে সঞ্জয় ভট্টাচার্য, শুভাশিস দাস, প্রতীক রায়, কল্যাণ চক্রবর্তী, জবা ভট্টাচার্য, সুদেষ্ণা মজুমদার, শাশ্বতী মজুমদার, সমাপ্তি মুখার্জি, বনানী সেনগুপ্ত, মিতা মুখার্জি, মিঠু সিংহরায়, মিলি চক্রবর্তী, দোলনচাপা চক্রবর্তী, বাজনায় শুভ্র মুখার্জি, অরবিন্দ প্রধান, ভিকি দত্ত, চন্দন মজুমদার, কৌশিক আচার্য, পঙ্কজ দাস। শুরু হচ্ছে দীপক টানে উঠুক ধ্বনি। ভারত ইতিহাসের অন্তর্নিহিত সত্য
তার বৈচিত্র্যের মধ্যে ঐক্যে, বিভেদের মধ্যে সমন্বয়ে, স্বাতন্ত্র্যের মধ্যে সংহতিতে। সৃষ্টির সেই আদি যুগ থেকে শুরু হয়েছে মানুষের জীবন সংগ্রাম। তার বেঁচে থাকার অনুষঙ্গ হিসেবেই ক্রমে এসেছে সমাজ, সভ্যতা। ভারতীয় সভ্যতার সুদূর অতীতে যেদিন রণধারাবাহী উন্মাদ কলরবে এসেছিল আর্যরা, সেদিন আর্য অনার্যের মিলন্ত সংঘাতের মধ্যে দিয়ে, তারপর খুন্দল পাঠান মোগলের এক দেহে লীন হওয়াও তো এই সংগ্রামের মধ্যে দিয়েই সমন্বয়ে আসা। অতীত গৌরব বাহিনী মম বাণী গাও আজি হিন্দুস্তান। মহাসভা উন্মাদিনী মম বাণী গাও আজি, গাও আজি হিন্দুস্তান। করো বিক্রম বিভব যশ সৌরভ পূরিত সেই নাম গান। বঙ্গবিহার উৎকল মাদ্রাজ মারাঠ গুর্জর পাঞ্জাব রাজপুতান। বঙ্গবিহার উৎকল মাদ্রাজ মারাঠ গুর্জর পাঞ্জাব রাজপুতান। হিন্দু পার্সি জৈন ঈসাই শিখ মুসলমান। সকল কণ্ঠে সকল ভাষে নমো হিন্দুস্তান। গাও সকল কণ্ঠে সকল ভাষে নমো হিন্দুস্তান। তারপর এলো সেদিন 1757 সালে স্বাধীনতার সূর্যাস্ত হলো পলাশীর মাঠে। ইংরেজ শাসকের ঔপনিবেশিক শাসন তার নাগপাশে ক্রমেই বেঁধে ফেলল আমাদের স্বাধীনতাকে শুধু নয়, চৈতন্যকে, জীবনকে, মননকে। 1767 সন্ন্যাসী বিদ্রোহী করেছিল নান্দিপাট। 1820 সাঁওতাল বিদ্রোহ, মুন্ডাকোল বিদ্রোহ, 1830 ওয়াহাবি বিদ্রোহ কিংবা 1855 সাঁওতাল বিদ্রোহ বারবারই মাথা তুলে দাঁড়িয়েছিল ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে। প্রতিবাদের সর্বাঙ্গীন রূপ স্পষ্ট হল প্রায় 100 বছর পরে 1857 সালে সিপাহী বিদ্রোহে। ইংরেজ সেনাবাহিনীর অন্তর্ভুক্ত ভারতীয় সৈনিকরা বিদ্রোহ করলেন ব্যক্তি অধিকারে হস্তক্ষেপের প্রতিবাদে। ভারতবর্ষের নানা প্রান্তে ছড়িয়ে গেল সে আগুন। বান এসেছে মরা গাঙে করতে হবে না, বান এসেছে মরা গাঙে করতে হবে না। তোমরা এখনো ঘুমাও, তোমরা এখনো ঘুমাও। বান এসেছে মরা গাঙে করতে হবে না, বান এসেছে মরা
আপন মিছেই পরের মুখে তাকাও মিছেই পরের মুখে তাকাও গান এসেছে মরা গাঙে করতে হবে না গান এসেছে মরা গাঙে করতে হবে না তোমরা এখনো ঘুমাও তোমরা এখনো ঘুমাও গান এসেছে মরা গাঙে করতে হবে না। ইংরেজের বিরুদ্ধে এই ব্যাপক বিদ্রোহ প্রচেষ্টার আগুনেই হল ভারতবাসীর স্বাধীনতা যজ্ঞের বহ্নি স্থাপন। 1859 সালে জেগে ওঠা অত্যাচারিত নীল চাষীদের বিদ্রোহ ও তার দমন শোষণের কলঙ্কিত রূপকে স্পষ্ট করে দিল আমাদের কাছে। অজানা সমুদ্র তীর অজানা সে দেশ, সে থাকার লাগি উঠিয়াছে জাগি ঝটিকার কণ্ঠে কণ্ঠে শূন্যে শূন্যে প্রচণ্ড আহ্বান। মরণের গান উঠেছে ধনিয়া পথে নবজীবনের অভিসারে ঘোর অন্ধকারে। যত দুঃখ পৃথিবীর, যত পাপ, যত অমঙ্গল, যত অশ্রুজল, যত হিংসা হলাহল, সমস্ত উঠেছে তরঙ্গিয়া কুল উল্লঙ্ঘিয়া ঊর্ধ্ব আকাশের ব্যঙ্গ করি। তবু বে তরি সব ঠেলে হতে হবে পার, কানে নিয়ে নিখিলের হাহাকার, শিরে লয়ে উন্মত্ত দুর্দিন, চিত্তে নিয়ে আশা অন্তহীন। হে নির্ভীক দুঃখ অভিহত, ওরে ভাই কার নিন্দা করো তুমি, মাথা করো নত, এ আমার এ তোমার পাপ। বিধাতার বক্ষে এই তাপ বহু যুগ হতে জমি বায়ুকোণে আজিকে ঘনায়। ভীরুর ভীরুতা পুঞ্জ প্রবলের উদ্ধত অন্যায়, লোভীর নিষ্ঠুর লোভ, বঞ্চিতের নিত্য চিত্ত ক্ষোভ, জাতি অভিমান, মানবের অধিষ্ঠাত্রী দেবতার বহু অসম্মান। বিধাতার বক্ষ আজি বিদিরিয়া, ঝটিকার দীর্ঘশ্বাসে জলে স্থলে বেড়ায় ফিরিয়া। ভাঙিয়া পড়ুক ঝড়, জাগুক তুফান, নিঃশেষ হইয়া যাক নিখিলের যত বজ্রবান। রাখো নিন্দাবাণী, রাখো আপন সাধুত্ব অভিমান, শুধু এক মনে হও পার এ প্রলয় পারাবার। নূতন সৃষ্টির উপকূলে নূতন বিজয় ধ্বজা তুলে। বিদ্রোহ আর প্রতিবাদের আবর্ত বয়ে চলল তরঙ্গের পর তরঙ্গের মতো। 1861 সুন্দরবন বিদ্রোহ, 1870 সন্দ্বীপ বিদ্রোহ কিংবা 1872 সিরাজগঞ্জ বিদ্রোহ তো আমাদের জাগ্রত চৈতন্যকেই প্রকাশ করে চলেছিল বারে বারে। বিচ্ছিন্ন ভারতবাসীর স্বাধীনতা স্পৃহা সংগঠিত রূপ পেল 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায়। অধিকারকে ফিরিয়ে আনতে সেদিন সবাই ছিল একই লক্ষ্যের অভিমুখী। ফ্রিডম ইজ মাই বার্থরাইট, আই উইল হ্যাভ ইট। যে স্বাধীনতার বিনিময়ে প্রাণের মূল্যে, তা ভীরুর নয়, অলসের নয়। কংগ্রেসের সাংবিধানিক অধিকার অর্জন প্রচেষ্টার পাশাপাশি সন্ত্রাসবাদী আন্দোলন ছড়িয়ে পড়ল 1901, 1902 সালে অনুশীলন সমিতি প্রতিষ্ঠার মধ্য দিয়ে। তরুণ প্রাণের রুদ্ধ আবেগ সন্ত্রাসবাদী বৈপ্লবিক কাজে দুর্বার হয়ে উঠল। কপালে তাদের আপন রক্তের বিজয় তিলক, হাতে উদ্যত অস্ত্র, বুকে মন্ত্রগুপ্তির শপথ আর উজ্জ্বল চোখে আগুন। আগুন জ্বালো, আগুন জ্বালো, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে। আগুন জ্বালো, আগুন জ্বালো, একলা রাতের অন্ধকারে আনি চাই পথের আলো। আগুন জ্বালো, আগুন জ্বালো, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে। আগুন জ্বালো, আগুন জ্বালো, দুর্নীতি হলো রে কারা।
বিভেদকামী রাজশক্তি ভেদনীতির মাধ্যমে চেয়েছিল এই সম্মিলিত সংগ্রামের অবসান ঘটাতে, এই প্রচেষ্টাকে বিপর্যস্ত করতে। এলো 1905-এর বঙ্গভঙ্গ। প্রাণের বিনিময়ে সেদিন ভারতের মাটিতে তখন উদ্বেলিত কণ্ঠে মন্ত্রধ্বনি, ইংরেজ ভারত ছাড়ো। আন্দোলনের মাতাল হাওয়ায় মানুষের প্রাণে একটি আকুতি, নিঃশেষে প্রাণকে করিবে দান। ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গেয়ে যাওয়ার উল্লাস, গলায় তাদের কারা ভাঙার গান। সে কারা তো শুধু শাসনের কারা নয়, তা পরাধীনতার কারা, জড়ত্বের কারা। ঠিক এমনভাবে বাংলার কৃষক সমাজ রুখে দাঁড়িয়েছিলেন 1946-এর তেভাগা আন্দোলনে, নিজেদের অধিকার অর্জনের শপথ নিয়ে। সে শপথ নিয়ে এলো সার্থকতা। 1947 সাল। এলো স্বাধীনতার প্রথম অরুণোদয়, মানব অধিকারের জয়ধ্বনি নিয়ে। প্রত্যাশার স্পন্দনে চঞ্চল সেই প্রথম অরুণোদয়, সার্থকতার আত্মপ্রসাদ নিয়ে নয়, নতুন সংকল্পের প্রত্যয় নিয়ে। এ যুগান্তর গড়ে তোলার শপথে দৃপ্ত, সুস্থ সজীব জীবনোচ্ছল ভারতবর্ষের কল্পনায় স্বপ্নীল। জীবনের মরণে
করো বন্যা। হিমালয় আর নিদ্রালয়, কোটি প্রাণ চেতনায় ভরা ভয়। জাগো ক্রান্তির হয়েছে সময়, আরো মুক্তির করো বন্যা। আমাদের দেশ আমার মাটি, ক্ষেত খামারে কলে আমরা খাটি। আমাদের দেশে যা কিছু খাটি, হবে সবার পরশে ধন্যা। আমাদের দেশ আমার মাটি, ক্ষেত খামারে কলে আমরা খাটি। আমাদের দেশে যা কিছু খাটি, হবে সবার পরশে ধন্যা। হিমালয় আর নিদ্রালয়, কোটি প্রাণ চেতনায় ভরা ভয়। জাগো ক্রান্তির হয়েছে সময়, আলো মুক্তির করো বন্যা। আলো মুক্তির করো বন্যা, আলো মুক্তির করো বন্যা। এই শুধু সুপ্ত যে নব প্রাণে জেগেছে, রণসারে সেজেছে অধিকার অর্জনে। এই শুধু সুপ্ত যে নব প্রাণে জেগেছে, রণসারে সেজেছে অধিকার অর্জনে। আহ্বান আহ্বান শোনো আহ্বান, আশীর্বাদ ঘাট মন পেরিয়ে দুস্তর বাধা প্রস্তর, ঠেলে বন্যার মতো বেরিয়ে। আরে আরে লোকটা গেল কোথায় এত ভোরে? এখন তো সবে 4:30 বাজে। গেল কোথায়? মর্নিং ওয়াক? জীবনে দেখলাম না মর্নিং ওয়াক করতে। দেখি তো উঠে কোথায় গেল। আরে ওই তো বাগানে কি খোঁড়াখুড়ি করছে। এই, ওখানে কি করছো? ওখানে কি করছো তুমি? এখনো কাকেরাও ঘুম থেকে ওঠেনি, আর তুমি কি না বলি করছোটা কি ওখানে? এই, শুনতে পাচ্ছ না? আমি ডাকছি তোমাকে। শুনতে পাচ্ছি, চেঁচামেচি করো না। এসব কাজ চুপি চুপি করতে হয়। কি সব কাজ? মেহগনি। মেহগনি মানে মেহগনি কাঠ? আরে কাঠ না গাছ 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 লাগাচ্ছি। তাই কাক পড়ে পোকামাকড় সাপখোপ কত কি থাকতে পারে তুমি জানো? আরে সূর্যোদয়ের আগে লাগাতে হয়, পুরুত মশাই বিধান দিয়েছেন। পুরুত মশাই বিধান দিয়েছেন? দেখি তো গিয়ে ব্যাপারটা কি। ও হরি, তাই গাছ লাগিয়ে হবেটা কি? মেয়ের বিয়ে? মেয়ের বিয়ে? সে তো অনেক দেরি, সে তো প্রায় 25 বছর পরে। 1 লাখ টাকা। কে দেবে? মেহগনি। গাছে কি টাকা ফলবে নাকি? ফলবে। আরে সবুরে মেয়া ফলে কথাটা শোনোনি? বুঝলে গিন্নি, মেয়ের বিয়ের জন্য আর আমাদের চিন্তা করতে হবে না। তবে আর কি, নাকে সর্ষের তেল দিয়ে ঘুমো গিয়ে। আরে না, আরে ঘুমোলে চলবে না। গরু বাছুর পাঁঠা ছাগল ভেড়া যে কোনো সময় মেহগনি মাথা খেয়ে ফেলতে পারে।
তারের চাল দিয়ে বেড়া দিতে হবে, রোজ গাছে জল দিতে হবে। আমি হে ধায় থাকি শুধু গাইতে তোমার গান। আমি হে ধায় থাকি শুধু গাইতে তোমার গান। দিও তোমার জগৎ সবাই, দিও তোমার জগৎ সবাই এইটুকু মোর স্থান। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। আমি তোমার ভুবন মাঝে লাগিনি নাথ কোনো কাজে। আমি তোমার ভুবন মাঝে লাগিনি নাথ কোনো কাজে। শুধু কেবল সুরে কেবল সুরে বাজে অকাজের এই প্রাণ। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। নিশায় নীরব দেবালয়ে তোমার আরাধন, তখন মোরে আদেশ করো গাইতে। নিশায় নীরব দেবালয় তোমার আরাধন, তখন মোরে আদেশ করো গাইতে রাজো। ভোরে যখন আকাশ জুড়ে বাজবে বীণা সোনার সুরে। ভোরে যখন আকাশ জুড়ে বাজবে বীণা সোনার সুরে, তখন আমি যেন নারই দূরে। এই দিও মোর মা, আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। দিও তোমার জগৎ জগৎ সভায় এইটুকু মোর স্থান। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। तू प्यार का सागर है, तू प्यार का सागर है। तेरी एक बूंद के प्यासे
तेरी एक बूंद के प्यासे हम लौटा जो दिया तुमने, लौटा जो दिया तुमने, चले जाएंगे जहाँ से हम, चले जाएंगे जहाँ से हम, तू प्यार का सागर है। घायल मन का पागल पंछी उड़ने को बेकरार, उड़ने को बेकरार। घायल मन का पागल पंछी उड़ने को बेकरार, उड़ने को बेकरार। पंख है कोमल, आँख है धुंधली, जाना है सागर पार, जाना है सागर पार। अब तू ही से समझा, अब तू ही से समझा, राह भूले थे कहाँ से हम, राह भूले थे कहाँ से हम, तू प्यार का सागर है, तू प्यार का सागर है। इधर झुमके गाए जिंदगी, उधर है मौत खड़ी, उधर है मौत खड़ी। इधर झुमके गाए जिंदगी, उधर है मौत खड़ी, उधर है मौत खड़ी। कोई क्या जाने कहाँ है सीमा, उलझन आन पड़ी, उलझन आन पड़ी। कानों में जरा कह दे, कानों में जरा कह दे कि आए कौन भी साथ हम, कि आए कौन भी साथ हम, तू प्यार का सागर है, तू प्यार का सागर है। শ্রী পঙ্কজ সাহা, তিনি আমাদের কবিতা পাঠ করে শোনাবেন। তাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। বরণ করছেন অধ্যাপিকা শাশ্বতী মজুমদার। পঙ্কজ সাহা সম্বন্ধে কিছু পরিচয় দেবেন শ্রীমতী নীলা গোস্বামী, আমাদের কালচারাল কমিটির কনভেনার শ্রীমতী নীলা গোস্বামী। আজকের এই আনন্দ সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যায় আমরা দর্শকের দরবারে উপস্থিত করতে সক্ষম হয়েছি সাংস্কৃতিক জগতে দেশে বিদেশে বহু প্রশংসাধন্য এবং সম্মানে ভূষিত এমন একজন বিখ্যাত কবি সাহিত্যিককে, যিনি নিজেই একদা কলকাতা দূরদর্শনের জনপ্রিয় অনুষ্ঠান দর্শকের দরবারের মাধ্যমে এক টানা দীর্ঘ 10 বছর আমাদের সবাইকে মাতিয়ে রেখেছিলেন। আমাদের নিবেদন কবি শ্রী পঙ্কজ সাহা, তিনি আমাদের একান্ত আপনজন,
তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্ব, তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নক্ষত্রপুঞ্জের আলোকমালার এক উজ্জ্বলতম নক্ষত্র এবং আমাদের অ্যালামনি অ্যাসোসিয়েশনের প্রাক্তনী রত্ন ভাণ্ডারের এক মহার্ঘ রত্ন। তিনি সুকবি শ্রী পঙ্কজ সাহা, আমাদের সতীর্থ শ্রী পঙ্কজ সাহা। শৈশব থেকেই তিনি স্বভাব কবি। পরিণত বয়সে তার রচিত এবং বিখ্যাত প্রকাশনা সংস্থাগুলোর দ্বারা প্রকাশিত কাব্যগ্রন্থগুলির মধ্যে অন্যতম মৃত্যুর জন্মদিন, সময়ের নাম মানুষ, কথা নদী, শব্দ ফেরে না, স্বরচিত প্রেমের কবিতা, নীরবতার শব্দ প্রভৃতি। ইংরাজি, ফরাসি, হিন্দি, ওড়িয়া, উর্দু, তামিল প্রভৃতি বহু ভাষায় তার কবিতা অনুদিত হয়েছে। ব্রিটেন, সুইডেন, শিকাগোর মতো বহু বিদেশি লাইব্রেরিতে তার রচিত কাব্যগ্রন্থ সংরক্ষিত আছে। ইংল্যান্ডে তার কবিতার প্রধান অনুবাদক ছিলেন অ্যান্ড্রু ওয়ারহাম। ভারতবর্ষ, বাংলাদেশের বহু পত্রপত্রিকায় তাঁর কবিতা প্রকাশিত হয়েছে এবং এখনও হচ্ছে। সাম্প্রতিককালে আনন্দবাজার দৈনিক পত্রিকায় ম্যাজিক বক্স কলামে তার প্রকাশিত রচনা আমরা নিয়মিত দেখতে পাই। শ্রী পঙ্কজ সাহা তার অনন্য সাধারণ কবি প্রতিভার স্বীকৃতি হিসাবে পেয়েছেন মাইকেল মধুসূদন দত্ত পুরস্কার, অল ইন্ডিয়া রাইটার্স অ্যাসোসিয়েশন পুরস্কার, নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন পুরস্কার, নর্থ আমেরিকাতে পেয়েছেন উৎসব সাহিত্য পত্রিকার পুরস্কার, সুইডেনের পুরস্কার, উত্তরবঙ্গ উৎসবে সাহিত্যিক কবি স্বর্গীয় সুনীল গঙ্গোপাধ্যায়ের বিচারে শ্রেষ্ঠতার বিচার্য হিসাবে তিনি শ্রেষ্ঠ স্বর্ণপদকটি পেয়েছেন। 60-70-এর দশকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তিনি ছাত্রাবস্থায় সাংস্কৃতিক ক্ষেত্রে বহুমুখী অবদান রেখে গেছেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ব্লু হিসাবে সম্মানিত হয়েছেন। ডিবেট, আলোচনা, আবৃত্তি ও নাটকে সর্বভারতীয় প্রতিযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে বহু পুরস্কার লাভ করেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ড্রামা ক্লাবের তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন এবং বহু নাটক নিজেই পরিচালনা করেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আর্ট অ্যান্ড লিটারেরি সোসাইটির প্রতিষ্ঠাতা শ্রী পঙ্কজ সাহার উদ্যোগেই আর্টস, সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিকে সম্মিলিত প্রয়াসে নিয়ে এসে প্রকাশ করেছিলেন একটি যাদবপুর বিশ্ববিদ্যালয় পত্রিকা, যে পত্রিকায় তদানীন্তন অধ্যাপক মণ্ডলী এবং ছাত্রবৃন্দ তাদের লেখা প্রকাশ করেছেন এবং পরবর্তীকালে বিখ্যাত সাহিত্যিক হিসাবে তারা আত্মপ্রকাশ করেছেন। শ্রী পঙ্কজ সাহার অসামান্য খ্যাতি ও প্রতিষ্ঠা লাভের পুণ্যপীঠ হচ্ছে এই দূরদর্শন। তিনি ছিলেন শান্তিনিকেতন দূরদর্শন কেন্দ্রের প্রথম ডিরেক্টর এবং পরবর্তীকালে কলকাতা দূরদর্শন কেন্দ্রেরও ডাইরেক্টর হয়েছিলেন। এছাড়াও বিবিসি লন্ডনেরও তিনি প্রযোজক ছিলেন। দর্শকের দরবারে ছাড়াও কলকাতা দূরদর্শনের সাহিত্য সংস্কৃতি, নববর্ষের বৈঠক প্রভৃতি অনুষ্ঠান তিনিই প্রথম আরম্ভ করেন। তিনি বহু তথ্যচিত্র পরিচালনা করেছেন, যার মধ্যে মংপুতে রবীন্দ্রনাথ তথ্যচিত্রটি বিশেষভাবে উল্লেখযোগ্য। বিদেশে বহু সাহিত্য আসরে তিনি আজও আমন্ত্রিত হচ্ছেন, এমনকি লন্ডনে এশিয়ান পোয়েট্রি এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজেও পড়িয়েছেন। 2014 সালে পশ্চিমবঙ্গ সরকার শ্রী পঙ্কজ সাহাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করেছেন। 2012 সালে বাংলাদেশ সরকারের তরফে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাংলাদেশ মুক্তিযুদ্ধ পদকে ভূষিত করেছেন। আমার ভ্রান্তির জন্য আমাকে মাফ করবেন, এর জন্য অন্য কেউ দায়ী নয়, আমি ঠিক দেখতে পাইনি, বুঝতে পারিনি। আজ আপনাদের সামনে উপস্থিত করছি কবি ও আবৃত্তিকার শ্রী পঙ্কজ সাহাকে, যিনি 1972 সালের আবৃত্তি উৎসব কমিটির সম্পাদক ছিলেন। আবৃত্তির আন্দোলনের ধারায় নতুন এক বিবর্তন এনেছেন শ্রী পঙ্কজ সাহা। সর্বপ্রথম তিনি আবৃত্তির সাথে শব্দ, আলো ও যন্ত্রসঙ্গীতের মেলবন্ধন করেছেন এবং সমবেত আবৃত্তির একটা নতুন ধারা এবং বিষয়ভিত্তিক আবৃত্তির একটা নতুন ধারার প্রবর্তন করেছেন। এত কথা শ্রী পঙ্কজ সাহা সম্পর্কে বলা হলো, তবু বাকি রয়ে গেল কত কিছু। আমি শ্রী পঙ্কজ সাহাকে এখন অনুরোধ করছি তার অনুষ্ঠান শুরু করতে। জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। নমস্কার, আপনাদের সবাইকে আমার অন্তরের শুভকামনা এবং ভালোবাসা জানাই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ক্যাম্পাসে ফিরে আসা সবসময় আমার কাছে রোমাঞ্চকর। আজকে এখানে আপনারা যারা আছেন, এর মধ্যে আমার অনেক
পরিচিত এবং শ্রদ্ধেয় মুখ রয়েছেন, অন্ধকার তাই সবাইকে হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু বিশ্বাসদাকে চিনতে পাচ্ছি। আর আপনাদের সবাইকে একটা কথা বলে আমি আমার অনুষ্ঠান শুরু করব। আমাদের সকলেরই শিক্ষক ডক্টর ত্রিগুণা সেন। আমার সৌভাগ্য যে তার জীবনের শেষ দিন পর্যন্ত তার সঙ্গে আমার যোগাযোগ ছিল, তার স্নেহ পেয়ে ধন্য হয়েছি। স্যার বলেছিলেন যে তোমাকে একটা দায়িত্ব দেব, যখনই তুমি যাদবপুরের কোনো ছাত্রছাত্রীকে দেখবে তখন বলবে যে স্যার বলে গেছেন সে যেন মনে রাখে যে সে একজন যাদবপুরিয়ান। আমি এই কথাটি বলে আমাদের সকলের মাস্টারমশাইয়ের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমার এই অনুষ্ঠান শুরু করতে গিয়ে অ্যালামনি অ্যাসোসিয়েশনের যারা কর্মকর্তা তাদের অনেক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এত সুন্দর একটা অনুষ্ঠানে তারা আমাকে স্মরণ করেছেন বলে। আমি নিজেই অ্যালামনি অ্যাসোসিয়েশনের একজন সদস্য। এখানকার অ্যালামনি অ্যাসোসিয়েশনের যারা কর্মকর্তা তাদের সাহচর্য যেমন পেয়ে মুগ্ধ হয়েছি, তেমনি বিদেশে আপনারা সকলেই জানেন যে আমাদের যাদবপুরিয়ানরা কি অসাধারণ সমস্ত কাজকর্ম করছেন। আমি দেখেছি লন্ডনে, নিউ ইয়র্কে, ওয়াশিংটনে তারা আমাকে সম্বর্ধনা দিয়েছেন এবং অবাক হয়ে গেছি যে এত দূর বিদেশে থেকেও তারা যাদবপুর ইউনিভার্সিটিকে কত ভালোবাসেন এবং একটা কিছু করবার জন্যে সবসময় উন্মুখ হয়ে থাকেন। আজকে এখানে নীলাদি অনেক দিন পরে আবার নীলাদির সঙ্গে যোগাযোগ হলো। আমাদের আর্টস কলেজে তার সপ্রাণ উপস্থিতি আমাদের মাতিয়ে রাখত এবং বহু বছর পরে হঠাৎ একটা টেলিফোন পেলাম। নীলাদি বললেন যে আমি অ্যালামনি অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হয়েছি এবং কালচারাল সাব কমিটির কনভেনার হয়েছি। খুব খুশি হলাম এবং জানতাম না যে তাঁর এই আয়োজনে আমাকে এসে অংশগ্রহণ করতে হবে। আমি আশা করব যে নীলাদির নেতৃত্বে নানা ধরনের কর্মকাণ্ডে মেতে থাকবো আমরা। আমি যে অনুষ্ঠানটি আপনাদের কাছে ছোট্ট একটি অনুষ্ঠান পরিবেশন করব, এখানে শান্তনু আমার বন্ধু শিল্পী শান্তনু বন্দ্যোপাধ্যায়, সে আমাকে সহযোগিতা করবে এবং এছাড়া হাসি পাঞ্চাল আছেন আজকে। আপনারা জানেন যে কলকাতার একজন বিখ্যাত শব্দ প্রক্ষেপণে তার কোনো তুলনা হয় না। তো এই দুজন খুব নীরব শিল্পী, আপনারা তাদের জন্য অভিনন্দিত করে একটু করতালি দিন, কেননা এরা কখনো করতালি পান না। হাসি কি লাগবে, উইন্ডশিল্ড লাগবে? আমার বিভিন্ন বয়সে লেখা কবিতার একটা ছোট্ট কোলাজ আপনাদের কাছে সবিনয়ে উপস্থিত করব। এই কবিতাগুলির অনেকগুলি রচিত হয়েছে এই যাদবপুরে ইউনিভার্সিটিতে আমার ছাত্র জীবনে। অনেক কবিতায় আমি হয়তো যেভাবে স্মৃতিকে খুঁজে পাব আপনারা হয়তো সেভাবে পাবেন না, কিন্তু আমি এই বিশ্ববিদ্যালয়ের কাছে গভীরভাবে ঋণী। আমার পেশা জীবন, আমার কর্মজীবন, এই সব কিছুই গড়ে উঠেছে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আমার সম্পর্কে বন্ধুরা বলতো যে আমি কোনোদিন ক্যাম্পাস ছেড়ে যাব না এবং মরবার পরে এই যাদবপুর ইউনিভার্সিটির গাছে গাছে ভূত হয়ে ঘুরে বেড়াবো, এবং তাতে আমি খুব সম্মানবোধই করতাম। নীলাদি যে সমস্ত তথ্য দিয়েছেন আমি খুব সংকোচ অনুভব করছিলাম বসে থেকে, তবে তার মধ্যে একটা সংশোধন দরকার। ড্রামা ক্লাব অনেক আগে থেকেই ছিল। ড্রামা ক্লাব সম্পর্কে বলা হয়েছে আমি প্রতিষ্ঠাতা সম্পাদক, তা নই, আমি সম্পাদক ছিলাম। কিন্তু আর্ট অ্যান্ড লিটারি সোসাইটি বিশ্বাসদার মহত্বের জন্যে আমার প্রস্তাব মেনে তিনি ব্যবস্থা করেন, তাই আর্ট অ্যান্ড লিটারি সোসাইটি আমি এখানে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলাম। আমার প্রথম কবিতা এই সকালে। একটা জিনিস লক্ষ্য করবেন, বিভিন্ন বয়সে লেখা কবিতায় বিভিন্ন ধরনের মেজাজ, অনুভূতি স্বাভাবিকভাবে ধরা পড়েছে। এক মন্ত্র বলো, যে মন্ত্রে লেগে আছে ভালোবাসা, এক স্বর উচ্চারণ করো, যে স্বরে একই বৃন্তে ফুটে থাকা।
এক স্বপ্ন দেখো, যে স্বপ্নে আকাশ জুড়ে সাদা পায়রা। একটি সুর বেছে নাও, যে সুর হিমালয় থেকে কন্যাকুমারিকা। আলো ধুয়ে ঝরে পড়ছে এক মানচিত্রে, সেই মানচিত্র সহস্র কোরক মেলে ফুটে উঠছে আজ এই সকালবেলা। বাংলা ভাষা নিয়ে লেখা একটি কবিতা। কবিতার নাম আমার মায়ের মুখের ভাষা। আমার ভাষায় হ্যাঁ আছে আর না আছে, আমার ভাষায় সূর্য আর চাঁদ, আমার ভাষা আকাশ পাড়ি, আমার ভাষা মাটিতে ভাঙে ফাঁদ। আমার ভাষায় বিদ্যুৎ চমকায়, আমার ভাষা ভাঙে তবু না মচকায়। আমার ভাষা ফুলো খেলা নদী দুই পার, আমার ভাষা তো জানে না মৃত্যুহার। আমার ভাষায় আকাশ নীল, সমুদ্র নীল, কাজের দুপুর ছুটির বিকেল, চোখ ভরে যায় জলে। আমার মায়ের মুখের ভাষা জন্ম থেকে জন্মে ডাক দিয়ে যায় চলে। আমার ভাষায় উতরাই আর চড়াই, আমার ভাষায় হ্যাঁ থেকে না করতে গেলেই লড়াই লড়াই লড়াই। তুমি যে বাংলা মা, তুমি যে বাংলা ভাষা আমার, তুমি যে বাংলা মা, যা যাবার হয়ে ঘুরেছি ভুবন। আমার জীবনের ধ্রুবতারা রবীন্দ্রনাথ। প্রথম যৌবনে লেখা রবীন্দ্রনাথ নামে এই কবিতা আপনাদের কাছে নিবেদন করি। রবীন্দ্রনাথ। ব্যথার মধ্যে পুষ্প ফোটে, আকাশ জুড়ে সুরের ঢেউ। কেউ বুঝেছে, বোঝেনি কেউ, হাত ধরে পথ পার হয়ে যায় ভোরের আলোয় গানের খোয়ায়। শালবিথিতে সেই তো তিনি, জীবন জুড়ে আছেন যিনি। ছেড়ো না মোরে, ছেড়ো না সংসার গহনে, নির্ভয় নির্ভর। রবীন্দ্রসঙ্গীতের জন্যে আমি রবীন্দ্রসঙ্গীতের জন্যে বারবার আত্মহত্যা করতে গিয়ে ফিরে আসি। তোমার চোখের দেহলিতে আঁকা নার জন্যে সুরের নদীতে ডুবে মরে সুর জন্যে, শুধু রবীন্দ্রসঙ্গীতের জন্যে আমি আত্মহত্যা করতে গিয়ে বারবার ফিরে এসেছি। প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাসটুকুর মতো সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে, ফুল ফুটিয়ে গেল। এই ইউনিভার্সিটিতে আমরা একটা ঝড়োর সময় কাটিয়েছি, নকশালবাড়ির সময়। সেই সময়ে লেখা একটি কবিতা। একটা ছুটির বিকেলবেলা আমরা একটা ঝিল পেরিয়ে যাতায়াত করতাম, তার উপরে একটা খুব রোম্যান্টিক সেতু ছিল। এখন সেটা আছে, কিন্তু সেটা দিয়ে পারাপার করা যায় না। সেই সেতুর উপর দাঁড়িয়ে সেতুর রেলিংয়ে খাতা রেখে লেখা এই কবিতাটি। তখন যাদবপুরে ভয়ঙ্কর একটা ঝড়োর সময় চলছে।
কবিতাটির নাম রবীন্দ্রনাথের কাছে। ঝিলের ধারে রবীন্দ্রনাথ দাঁড়িয়ে আছেন একা। বর্ষণ শেষের হাওয়া এখন কোন দিক থেকে? আমাকে যারা ভুল বুঝেছে আমি তাদের কথা রবীন্দ্রনাথকে বলবো। বিমূঢ় আকাশের নিচে আমার বন্ধু খুন হয়েছে। রবীন্দ্রনাথ, আমার গোপন জলশাঁক ভেঙে গেছে। আর্টস কলেজের করিডোরে 1:40 আমি গীতবিতান হারিয়ে ফেলেছি। রবীন্দ্রনাথ, আমি তোমাকে সব খুলে বলবো বলে এখন সময়ের সঙ্গে পাল্লা দিচ্ছি। তুমি বিশ্ববিদ্যালয়ের মাটি স্পর্শ করে দাঁড়িয়ে আছো। তোমার পায়ের নিচে কেন এত চাপ চাপ তাজা রক্ত? আবার অনেক সময় পেরিয়ে এসে আমার এই দেশকে জরিপ করেছি একটি কবিতায়, নাম ভারতবর্ষ। সে বছর ভারতবর্ষের স্বাধীনতার 50 বছর। মনে হলো এত দল উপদল, এত মতবাদ, সব কিছুর মধ্যে ভারতবর্ষই হারিয়ে গেছে। আমার প্রিয় জাতীয় পতাকাকে আমি যেন খুঁজে পাচ্ছি না। ভারতবর্ষ। আজ সকালে 50 রকম শব্দে আমার ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি আমাকে ঘিরে অসংখ্য পতাকা, লাল, গৈরিক, সবুজ, হলুদ, বিচিত্র রঙের, নানান প্রতীক। সেসব পতাকায় বিবিধ সংকেত। পতাকারা এগিয়ে আসছে আমার দিকে, ক্রমেই দ্রুত হচ্ছে তাদের গতি। আমাকে যেন গ্রাস করবে তারা। বিপুল কোলাহলে আমি কেবল খুঁজতে থাকি একটি পতাকা। আমার জন্মের প্রথম মুহূর্তে আমার বাবা চোখের সামনে মেলে ধরেছিলেন সেই পতাকা, ত্রিবর্ণ রঞ্জিত। 50 বছরের রক্তের সংস্কারে আমি খুঁজতে থাকি একটি পতাকা। নম্র ভালোবাসার চোখে ধরা দেয় না পরিচিত উড্ডিন। তীব্র ক্রোধে সমস্ত পতাকা আমি দুহাতে সরিয়ে খুঁজতে চাই সেই পতাকা। আমার দুহাতের প্রবল অসহায়তায় একটার পর একটা পতাকা আমাকে ক্রমেই গ্রাস করতে থাকে, আমাকে গ্রাস করতে থাকে। দেশের কথায় মনে পড়ে আমার চিরদিনের হিরো নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা। আর স্বপ্নে ভাবি যে কখনো যদি তিনি ফিরে আসতেন। My countrymen in East Asia, while I am in Tokyo, I desire to address a few words to you, and I have no doubt that you will give them. আজও এক অগ্নিশিখা, অগ্নিশিখা, চারিদিকে দিনের পাথর, গভীরে গভীরে ব্যাপ্ত আধার, মধ্যে বন্দী এক অগ্নিশিখা। একটি দেশের মানচিত্রের ওপর মুদ্রিত এক অগ্নিশিখা। সেই এক অগ্নিশিখা জলপ্রপাতের কাছে গিয়ে ক্লান্তি শোধ, সাগরের সামনে থেমে বিশালের ধ্যান। আকাশের আলোয় দুটি হাত দুর্জয় অভয়। এক অগ্নিশিখা নিভে যাওয়া মশাল জেলে দেয় তপ। ফেরানো মুখ চকিতে ফিরে বলে নির্ভয় নির্ভর। সময় হাত বাড়িয়ে থাকে বন্ধুর মতো সময়ের দিকে, ইতিহাসের দিকে। মানচিত্রে এক অগ্নিশিখা বুকে, আজও এক অগ্নিশিখা বুকে, আজও এক অগ্নিশিখা বুকে, আজও এক অগ্নিশিখা।
সামনে পুজো, পুজোর ছুটিতে আপনারা বাইরে বেড়াতে যাবার আয়োজন করছেন। এই পুজো নিয়ে লেখা আমার একটা পুরনো কবিতা আপনাদের শোনাই। কবিতার নাম পুজো স্পেশাল। সময় বন্ধনে ওই জলমেঘ সাঁতরে গেল আকাশ, তোমার শাড়ির আঁচল ভুলে ছাপিয়ে এলো পুজোর অবকাশ। টিকিট কেটে দাঁড়িয়ে আছি ঘণ্টা বাজে স্টেশনে, পলাশপুর লোকাল যাবে অবুঝ সেই মহুয়া বনে। ভুল টিকিট, তোমার নাকি মন খারাপ? গার্ড বলছে দ্বিধার পায়ে চলতে বারণ, জসিডি আপ। ডাউন ট্রেনে চেন টানলো, জানলা খোলা তোমার মুখ, বাঙ্ক থেকে খসে পড়ল পুজো সংখ্যার দুঃখ সুখ। জানলা খোলা তোমার মুখ, বাঙ্ক থেকে খসে পড়ল পুজো সংখ্যার দুঃখ সুখ। একটি প্রেমের কবিতায় আসি। ইউনিভার্সিটির জীবনের প্রেমের কোনো কবিতা আজকে পড়ব না, পরিণত বয়সের একটি প্রেমের কবিতা পড়ব। আজকের পৃথিবী যখন খুব ছোট হয়ে আসছে, আমাদের প্রেমের দৃষ্টিভঙ্গিও মনে হয় বদলাচ্ছে, কিন্তু আমরা কি কোনো মুহূর্তে ভুলতে পারি আমাদের যে দেশে জন্ম, সে দেশে যে আমরা পেটে ক্ষুধা নিয়ে জন্মেছি? তোমার মুখ পৃথিবীর মানচিত্রে। বার্লিন থেকে তোমার জন্য একটা কবিতার বই এনেছিলাম। রিও ডি জেনেরো থেকে একগুচ্ছ ফুল। নিসে তোমার ভিলার একলা হবার পথে এক টুকরো রোদ শুয়ে আছে, তার গায়ে উইপিং উইলো গাছের ছায়ার আদর। একটু দূরেই তোমার বাগান ঘরের আভাস, তুমি হয়তো অপেক্ষায় আমি আজ আসব। তোমাকে কখনো দেখিনি। মিলান থেকে প্রথম তুমি আমায় চিঠি লিখেছিলে, সে চিঠিতে ল্যাভেন্ডারের হালকা গন্ধ ছিল। হেমন্তর মেপল পাতার রং তোমার চিঠির অক্ষরে। তারপর ক্যালেন্ডারের অনেকগুলো পাতা উল্টে গেছে। এখন এই দুপুরে তোমার ঘরের পথে আমার যে হঠাৎ খুব খিদে পাচ্ছে। তোমার বাগান ঘরের মৃদু উষ্ণতায় ল্যাপটপ, পশম কাঁটা, ফুলদানি, খুলে রাখা নরম মোজা, এইসব অনেক কিছুর মধ্যে একটু খাবারও আছে তো। আমার যে এখন খিদে বাড়ছে। আসলে আমার জন্ম তো ভাঙা বাংলায়। আমার একজন প্রিয় গায়ক মাইকেল জ্যাকসন। আমার সৌভাগ্য যে আমি লন্ডনে তার অনুষ্ঠান দেখেছি, মঞ্চের অনুষ্ঠান, যখন সে দেশে বাস করতাম। মাইকেল জ্যাকসন যখন চলে গেলেন, স্বভাবতই আমি তখন কলকাতায়, তো সেই সংবাদের অভিঘাতে লেখা একটি কবিতা। কবিতার নাম মাইকেল জ্যাকসন তুমি চলে যাবার পরে। একটি ফুলের জন্য যারা যুদ্ধ করছে, তাদের নদীর কথা বলবো, আকাশের কথা, পায়ে চলা পথের কথা বলবো, উধাও প্রান্তরের। একটি মৃত্যুর জন্য যারা শোক করছে, তাদের নবজাতকের কথা বলবো, প্রথম কান্নার কথা, প্রথম হাসির। একটু ভালোবাসার জন্যে যারা গান বাঁধছে, তাদের তোমার কথা বলবো। ভুলে যাবার কথা যারা কানাকানি করছে, তাদের অন্ধকারে অন্ধকারে আলোর পাখিদের কথা বলবো। একটি ফুলের জন্যে, একটি কবিতার জন্যে, একটি গানের জন্যে যারা যুদ্ধ করছে, তারা এখন সবাই সবাই সীমান্ত পেরিয়ে আসছে।
Is there a time? What about all the dreams that you said was yours and mine? Did you ever stop to notice all the children dead from war? এর পরের কবিতার নাম অপু। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অপু আমার মনে হয় আমাদের সকলের মধ্যেই একজন অপু লুকিয়ে আছে। এই পথের পাঁচালীর অপুকে নিয়ে আমার এই কবিতা। একটা কথা বলে রাখি, এই অপু শুধুমাত্র বিভূতিভূষণের দেখা অপু নয়, সত্যজিৎ রায়ের দেখা অপু। আমি দুই অপুকে মিলিয়ে আমার অপুকে আবিষ্কার করার চেষ্টা করেছি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অপু ছেলেবেলায় কখনো রেলগাড়ি দেখেনি, কিন্তু সত্যজিৎ রায় তাঁর অসামান্য চলচ্চিত্র পথের পাঁচালীতে আপনাদের সকলের নিশ্চয় মনে আছে, দুর্গার পিছন পিছন অপু সেই কাশ বনের মধ্যে দিয়ে চলেছে, তারপর সে রেলগাড়ি দেখবে বিস্মিত হয়ে, সেই অসাধারণ দৃশ্য। আমি তাই দুজনের দেখাকেই মিলিয়েছি। অপুর সঙ্গে আমার দেখা হলো সন্তোষপুরে চায়ের দোকানে। মাটির খুঁড়িতে চুমুক দিয়ে সে তাকালো মেঘ ভাঙা আকাশের দিকে। তার ছেঁড়া চটি, জামার রং বিবর্ণ, কদিনের না কাটা দাড়ি, কিন্তু চোখে অসীম বিস্ময়। অপুকে দেখলাম গঙ্গার ধারে, ভেসে যাওয়া প্রতিমার কাঠামো টেনে হিঁচড়ে ডাঙায় তুলে অবাক চোখে দেখছে সে প্রতিমার মুখে লেগে থাকা এখনো যেটুকু রং। অপু নেমে এলো স্কুল বাস থেকে। বালিগঞ্জে ফুটপাতের ধারে ঘাসের আগায় একটি ব্যস্ত ফড়িং দেখে থমকে দাঁড়ালো সে। ছুটির খুশিতে দ্রুত ছুটে যাওয়া কিশোর কিশোরীদের পায়ের শব্দ ছাপিয়ে সে শুনছে ফড়িংয়ের পাখার গুনগুন। অপুকে দেখলাম বনগা লোকালে। কাশবন পেরিয়ে প্রথম রেলগাড়ি দেখা সেই বিস্মিত বালক ট্রেনের কামরায় ভিক্ষে চাইছে। তার হাতের আঙুলে, তার গ্রীবায়, তার চোখের পাতায়, এলোমেলো চুলে খেলে যাচ্ছে চঞ্চল আলো। অপুকে দেখলাম আমি ঘরে, বাইরে দেখলাম আমি অপুকে। কাল অপুকে দেখেছি আমি, আজ অপুকে দেখলাম অপুকে। আসবো বাংলাদেশের স্মৃতিতে। ৭১-এর মুক্তিযুদ্ধের কথা আপনাদের সকলের মনে আছে। সেই মুক্তিযুদ্ধের সঙ্গে নানানভাবে যুক্ত হয়ে পড়েছিলাম, কেননা তখন আমি আকাশবাণীতে কর্মরত। সীমান্ত পেরিয়ে যাওয়াটা নিষিদ্ধ ছিল, কিন্তু ওই তাজা বয়স সবে যাদবপুর ক্যাম্পাস থেকে গিয়ে আকাশবাণীর কাজে যোগ দিয়েছি। বিশ্বাসদার সেসব দিনের কথা খুব স্পষ্ট করে মনে রেখেছেন। সীমান্ত পেরিয়ে চলে যেতাম তৎকালীন পূর্ব পাকিস্তানে, আর খান সেনাদের যে কী অত্যাচার সেগুলো সমস্ত দেখতাম, রেকর্ডিং করতাম নানান ঘটনার কথা এবং এসে আকাশবাণী থেকে প্রচার করতাম। আরও দেখতাম আমাদের দেশের মানুষের কি অসামান্য ভালোবাসার কথা, যে যা পারেন তা নিয়ে তারা সীমান্তে দিয়ে আসছেন। বাংলাদেশের জন্যে যে মুক্তিযুদ্ধ চলছে তাকে সাহায্য করবার জন্যে। এটাও দেখেছিলাম নাভারন, একটা খুব বড় হাসপাতাল। সেখানে গিয়ে দেখি বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের ডাক্তার, নার্স সবাই ভয়ে পালিয়ে গেছেন। কারা চালাচ্ছেন জানেন? আমাদের কলকাতা মেডিকেল কলেজের শিক্ষক এবং ছাত্ররা। আর সেই সময়ের ছাত্রনেতা আমার বন্ধু, এখনকার একজন বিখ্যাত ডাক্তার, ডাক্তার শিবাজি বসু, তার অন্যতম নেতা। তারা সমস্ত হাসপাতাল দিনের পর দিন ঝুঁকি নিয়ে চালিয়েছিলেন সেই সময়, মুক্তিযুদ্ধের সময়। এরকম মাঝে মাঝে চলে যাই সীমান্ত পেরিয়ে। একদিন যখন আসছি তখন গভীর রাত। সীমান্ত পেরোনোর ঠিক আগের মুহূর্তে মনে হলো এই যে মুক্তিযুদ্ধ, এ তো ভাষা আন্দোলনের শহীদদের প্রেরণাতেই। সেই ভাবনা এবং অনুভূতিতে লেখা কবিতা
1971 লেখা কবিতা, রক্তের আলপনায় আলোর আলপনা। ওদের কথা বলতে দাও, ওদের কথার রক্তে আঁকা হোক আলপনা। বরকত, সালাম, রফিক, জব্বার, মানুষের মানুষের ছিন্ন আত্মা। ওরা কথা বলুক নদীর ভাষায়, হাওয়ার ভাষায়, পাতার বুকে পাতার নড়ে ওঠার ভাষায়। কথা বলুক ওরা মেঘ বদলের ভাষায়। দ্রিমি দ্রিমি বিদ্যুৎ চমকে কথা খুলে দিক বেনি জটাবন্ধন। পাথরে পাথরে অশ্বক্ষুরের গতিতে জেগে যাক অগ্নিস্ফুলিঙ্গ। বাংলা আমার মুখ, আমার মানচিত্র, আমার হৃদয়ের আলো আঁধার। আমার পায়ে চলা পথের পাশে কচু পাতায় ঝরে পড়া ভোরের এক ফোঁটা জল। বাংলার হারানো কণ্ঠে কথা বলুক ওরা। বরকত, সালাম, রফিক, জব্বার, ওদের কথার রক্তে রক্তে ফুটে উঠুক চারিদিকে রক্ত করবী। রবীন্দ্রনাথের কিছু বলার আছে। আমেরিকা যখন সারা বিশ্বে নানান অত্যাচার চালাচ্ছে, সেই সময় আমেরিকাতে বসে লেখা একটি কবিতা। এখনই একটা কালো মেঘকে দেখলাম সীমান্ত পেরোচ্ছে, আকাশ গভীর নীল, হাওয়ারা সন্ত্রস্ত। প্রথম আণবিক বিস্ফোরণের স্মৃতিতে হেনরি মুরের ভাস্কর্যের কথা মনে পড়ছে। আমি বিজ্ঞানী আইনস্টাইনকে দেখছি ধুলো মুছছেন আণবিক ভাস্কর্যের স্মারকলিপির। এতক্ষণে সে মেঘ কোন সীমান্ত পেরিয়ে গেল? আমার কেন সিরিয়ার কথা মনে আসছে, ইরাকের? আমার কেন ইউক্রেনের কথা মনে পড়ছে, ভারত, পাকিস্তানের? আকাশে গোপন কালো একটা মেঘ এখনই সীমান্ত পেরিয়ে গেল। আমার কেন পুতিনের কথা মনে আসছে, গান্ধীর? ওবামা কি এখন তার শান্তির নোবেল পুরস্কারের দিকে তাকিয়ে আছেন? সীমান্ত পেরোনো সেই কালো মেঘ কত দূরে যাবে? ইতিহাসের কোন আকাশ তার লক্ষ্য? কবরের গভীরে হেনরি মুরের হাত কি নিষ্পিস করছে? ভিয়েতনাম, আফগানিস্তান, ইরাক, ভারত, পাকিস্তান, নিউ ইয়র্কের টুইন টাওয়ার, মুম্বাইয়ের তাজ হোটেল, ছড়ানো শান্ত জনপদ, সবুজ শস্য ক্ষেত, তরঙ্গিত নদী। তোমরা কি সন্ত্রস্ত, সতর্ক? কালো মেঘ যে পেরিয়ে গেল সীমান্ত। আমাকে এখন একটু সময় দিন। রবীন্দ্রনাথ ডাকছেন, তার কিছু বলার আছে। আবার অনুষ্ঠান আমি এবার শেষ করে আনছি। এই কবিতার নাম অরাজনৈতিক। গভীর নিদ্রার পর জেগে উঠে পথে বেরিয়ে দেখি সমস্ত যেন কেমন অচেনা। একজনের সঙ্গে দেখা হলো, আমি কি তাকে চিনি? নাম জিজ্ঞেস করলাম, বলল তার নাম মানুষ। আমাকে সে কি চেনে? জানালো আমি তার পরিচিত। আমার নাম সে জানে, মানুষ। যে পথ দিয়ে হাঁটছিলাম, কিছুক্ষণ পরে এক পথচারীকে জিজ্ঞেস করলাম সে পথের নাম। সে বলল মানুষের পথ। আমার ডান পাশের বাড়ির দরজায় গিয়ে জানতে চাইলাম এ কার বাড়ি? উত্তর এলো মানুষের বাড়ি। আর উল্টো দিকের বাড়িটা, সেটাও মানুষের বাড়ি। সামনে একটা বিশ্ববিদ্যালয়ের খোলা দ্বার, লেখা
মানবতা বিশ্ববিদ্যালয়। ছেলেমেয়েরা ঢুকছে বেরোচ্ছে, আমি তাদের কয়েকজনের নাম জিজ্ঞেস করলাম। তারা সবাই বলল তাদের নাম ভালোবাসা। আমার পায়ের নিচের মাটি কাঁপতে লাগলো, আমার হৃৎপিণ্ডের গতি দ্রুত থেকে দ্রুততর হতে লাগলো। আমি কতদিন ঘুমিয়েছি, কত মাস, কত বছর, নাকি যুগের পরে যুগ? আমি প্রহরীবিহীন উপাচার্যের ঘরে ঢুকে তাকে একটি প্রশ্নই জিজ্ঞেস করলাম, কেমন করে এমন হলো? উত্তর এলো, কারণ একটাই, পৃথিবী থেকে এখন রাজনীতি উঠে গেছে। কখনো কি এরকম সম্ভব হবে? আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। আমার শেষ কবিতা জাতক। মানুষকে মুক্তি দিতে হবে, মানুষ জন্মেছে এই দাবি নিয়ে। জাতক। মানুষকে মানুষের কথা বলতে দাও, সে কথা শরীর সাগর। মানুষকে খুলে দিতে দাও দুহাট মানুষের জানালা। ওপারে সবুজ ডালে বসে আছে ভোরের প্রথম পাখি, একটি ফুলের ওপর এসে পড়েছে ভালোবাসার ধান রঙা রোদ। বনছন্দে উঠছে মানুষের স্তব, সমুদ্রে পাহাড়ে আহা ঘুরছে একটি গান। মানুষকে মানুষের কথা বলতে দাও, ও কথা বলুক নিজের স্বরে, নিজের হাতে উড়িয়ে দিক ঝকঝকে ডানার পাখি। আলোর রাখি বেঁধে দিক সীমান্ত পেরোনো পথে। মানুষকে মানুষের কথা বলতে দাও। ওই যে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দুহাত বাড়িয়ে মানুষ উত্তাল সমুদ্রে ভাসছে। দুরন্ত মানুষ মাটিতে বুনছে কবিতা, মানুষ আকাশে আঁকছে স্বপ্ন, মানুষ বাতাসে ছোঁয়ালো সোহাগ, মানুষ দেখা হবার ভোরে দুয়ার খুলে দিল। মানুষ মানুষকে কথা বলতে দাও, মানুষকে মানুষের কথা বলতে দাও। মানুষে মানুষে ছবি, মানুষে মানুষে গান, মানুষে মানুষে হাতে হাত, জীবনে জীবনে ধারাপাত। মানুষকে কথা বলতে দাও, মানুষকে মানুষের কথা বলতে দাও। মানুষকে কথা বলতে দাও, মানুষকে মানুষের কথা বলতে দাও। মানুষকে কথা বলতে দাও, মানুষকে ভালোবাসার কথা বলতে দাও। মানুষকে ভালোবাসার কথা বলতে দাও, মানুষকে ভালোবাসার কথা বলতে দাও। স্বরচিত কবিতা পাঠ করলেন শ্রী পঙ্কজ সাহা। তাকে যন্ত্র ও শব্দ সহযোগিতায় ছিলেন শ্রী শান্তনু ব্যানার্জি। আমরা যে কালচারাল সাব কমিটি আমরা এখানে একটা তৈরি হয়েছে 2014 এবং 17 পর্যন্ত আমাদের টেনিও, তার মধ্যে বারবারই নির্বাচনের মাধ্যমে তার অদল বদল ঘটে। এবারে দায়িত্ব আমি এই কালচারাল সাব কমিটির কনভেনার হিসাবে পেয়েছি। পেয়ে আমি আমার কমিটির সদস্যদের সবার সহযোগিতায় সবার সঙ্গে আলোচনা ক্রমে আমরা ঠিক করেছি এতদিন পর্যন্ত যেরকম যা হয়েছে ঠিক আছে, সেগুলো সত্যি সুন্দর, সত্যি ভালো এবং হৃদয়কে খুবইভাবে আকর্ষণ করেছে। কিন্তু আমরা কি করতে পেরেছি আমাদের ছাত্রছাত্রী বা আমাদের অ্যালামনিসদের জন্য? তাই আমার কমিটির সব সদস্য একত্রিতভাবে আমি নিশ্চয়ই সেটাকে প্রপোজ করেছি এবং তারা সবাই একসঙ্গে সমর্থন করেছে যে এবার থেকে আমরা বেশিরভাগ চেষ্টা করব আমাদের যারা অ্যালামনি, আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং এনসি বেঙ্গলের যারা প্রাক্তনী, তাদের মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে বা অলরেডি প্রতিষ্ঠিত প্রতিভা আছে, সেগুলোকেই বেশি করে প্রজেক্ট করার বা সেগুলোকেই বেশি করে সবার সামনে তুলে ধরার এবং তাদেরকে
তাদের আগামী দিনে চলার পথে শুভেচ্ছাটা আমরা আমাদের এই বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে দিতে চাই। সেই হিসাবে আমাদের এই যে নতুন কালচার কমিটি, যেটার প্রধানত আমরা 2015 থেকেই শুরু করেছি, সেটা 15-16 চলবে, তারপরে আবার হয়তো নির্বাচন হবে। কিন্তু আমাদের এই কমিটিটার বৈশিষ্ট্যটা এখানে যে আমরা মেন মোটোটাই রেখেছি আমাদের, যে আমরা আমাদের সমস্ত অ্যালামনি যারা আছেন তাদের মধ্যে যে সমস্ত প্রতিভা আছে তাদেরকে আমরা বেশি প্রায়োরিটি দেব। তার মানে এই নয় যে আমরা বাইরে কোনো স্টার আর্টিস্ট বা কোনো উল্লেখযোগ্য শিল্পীকে আনবো না, নিশ্চয়ই আনবো সেরকম ক্ষেত্রে, কিন্তু সর্বক্ষেত্রেই আমরা প্রাধান্য দেওয়ার চেষ্টা করব আমাদের বন্ধুদের, আমাদের প্রাক্তনীদের, আমাদের যারা ছিলেন, যাদের মধ্যে অনেক প্রতিভা আছে। আপনারা তো জানেন যে বিশ্বজুড়ে খ্যাতির শীর্ষে রয়েছে আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত প্রাক্তনীরা, অধ্যাপক অধ্যাপিকারা। কে নেই বলুন? সব থেকে কার নাম ছেড়ে কার নাম করব? কাজে আমি আজকে আমার সমস্ত এই কালচার কমিটির তরফ থেকে সবাইকে, দর্শকবৃন্দুকে এবং আমাদের যারা সহযোগিতা করেছেন সকলকেই ধন্যবাদ জানাতে চাই যে তারা এসেছেন, তারা সাগ্রহে একদম ভরা প্রেক্ষাগৃহে আমরা অনুষ্ঠান করতে পেরেছি। অনুষ্ঠানের মূল আকর্ষণ অবশ্যই ছিলেন পঙ্কজ সাহা, অবশ্যই আছেন লাবণী লাহিড়ী যিনি অত্যন্ত সুন্দর গান করেন, অবশ্যই আমাদের দেবাশিস ভট্টাচার্য, কারোর থেকে কেউ কম যান না। আর আমাদের তো চিরাচরিত সমবেত সঙ্গীত নাম করা, যারা পরিচালনা করেন অধ্যাপক চন্দন মজুমদার, তিনি অত্যন্ত সুদক্ষ পরিচালক এবং অত্যন্ত অর্গানাইজড ওয়েতে যে কীভাবে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করে গান বাজনা করা যায়, সংস্কৃতির চর্চা করা যায়, উনি তার একটা প্রকৃষ্ট উদাহরণ। অত্যন্ত আমার তার প্রতি কৃতজ্ঞতা আছে। আর আছে আমাদের শ্রুতি নাটকের দল, তারাও নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে কোনো রকম আড়ম্বরহীনতার ছাড়াও তারা কিভাবে আমাদের মধ্যে চিত্তাকর্ষক কোনো অনুষ্ঠান দিতে পারেন। আমি আমার সমস্ত সাব কমিটির তরফ থেকে আমি বলতে চাই, যদি আমার আগামী দিনের কাজকর্ম এবং আজকের অনুষ্ঠান সূচি সবার ভালো লেগে থাকে, তার কৃতিত্ব আমার কালচার সাব কমিটির সবার। যদি কোথাও কোনো ত্রুটি থেকে থাকে ছোট্ট হলেও সে ত্রুটির দায়ভার